বন্ধুরা, আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাওয়া সম্ভ্রান্ত বাঙালি পরিবারের অজস্র প্রাসাদ এবং অট্টালিকা দেখব। এর মধ্যে কিছু এখনও ব্যবহারযোগ্য আছে, আর কিছু কালের গর্ভে হারিয়ে গেছে। একটা সময় বাঙালি বর্ধিষ্ণু পরিবারের লোকেরা এখানে অবসর সময় কাটাতে আসতো, বলতো পশ্চিমে ছুটি কাটাতে যাচ্ছি। এটা হলো শিমুলতলা। এটা একটি হিল স্টেশন, যা কিনা বিহারের জামুই ডিস্ট্রিক্টে অবস্থিত। বেরিয়ে পড়লাম দুই দিকে শাল, পিয়ালি, পলাশ, মহুয়া গাছে ভরা রাস্তার উপর দিয়ে। অপূর্ব সুন্দর এই দৃশ্য নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কলকাতা থেকে এত কাছে এত সুন্দর রোড ট্রিপ যে করা যায়, এটাই আমাদের কল্পনাতীত ছিল। কলকাতা থেকে বেরিয়ে অনেকটা পথ আসার পরে একটু আমরা ব্রেকফাস্ট করে নিলাম রাস্তায়। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো শিমুলতলার উদ্দেশ্যে। কলকাতা থেকে শিমুলতলার দূরত্ব গাড়িতে 7 থেকে 7.5 ঘন্টা, আর রেলপথে আসতে হলে এটা পূর্ব রেলওয়ের মূল লাইনে অবস্থিত। মোকামা এক্সপ্রেস আর হিমগিরি এই দুটোই রাতে ছাড়ে আর খুব ভোর ভোর পৌঁছে দেয়। थोड़ा देखना चाहता है माँ जी इसका अंदर में नहीं देखा, परमिशन नहीं है, ऑर्डर नहीं है यहाँ डूबने का। हाँ नहीं होगा, कौन फंसा देगा? স্টেশন থেকে বেরিয়েই এই প্রাসাদটি চোখে পড়বে। এটি হলো কমলা কুটির। ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝি আমাদের অনুমতি দিলেন না। বন্ধুরা, চলে এলাম সেন্স লজে। সেন পরিবারের সদস্য রাসেন সেন 7ম প্রজন্মের সদস্য আমাদের সামনে আমাদের সঙ্গে রয়েছেন। তো সেনবাবু, আপনি বলুন এইটা কি ছিল? প্রথমেই ঢুকে ডান দিকে এটা কি ছিল? এইটা হচ্ছে রেস্ট হাউস। যারা মেইন বাড়ির লোক আসবে, তার সঙ্গে তার বন্ধু বান্ধব যদি আসে, তারা তখন এইখানে থাকে। এখানে 3টি ঘর আছে, 2টো বাথরুম। পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে বাবুরটা ঢুকতে অ্যালাউ করা হতো না। তারা ওইখানে রান্না করতে, রান্নাটা ওখানেই হতো, ওখান থেকেই বেরিয়ে যেত। আর এদিক দিয়ে এই হচ্ছে পুরো বাগান। এখন যদি অবশেষে এখন বাগান নেই, যদিও এইখানে একটা দোল্লা ছিল, এখানে দোল্লা। আর ওদিক দিয়ে বাইরে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, ওখানে পাথুয়া যে গেটটা। আচ্ছা, এটা বাড়িটাকে এমনভাবে করা আছে যে বাড়ির প্রত্যেকটা জায়গায় 4-4 এক্সিট গেট যাকে বলে, এটা এইভাবে সাজানো। আর এখানে সমস্ত আড্ডা, তখনকার দিনে না, এখনো তাই, সবাই এসে এখানে আড্ডা মারে। বন্ধুরা, এখানে কিন্তু নেই কোনো স্টার হোটেল, নেই কোনো লাক্সারিয়াস হোটেল বা রিসর্ট। এখানে আছে কিছু ব্যবহারযোগ্য ভিলা বা হেরিটেজ বিল্ডিং, যেখানে মাটির সোদা গন্ধে মিশে থেকে এখানকার জলহাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অনায়াসেই কেটে যাবে 2-3 দিন বা তারও বেশি। চলুন একবার দেখে নিই এই সমস্ত প্রাসাদের অন্দরমহল কিরকম হয়। প্রথমেই এই বিশাল আকারের একটি পালঙ্ক থেকে সত্যিই অবাক হলাম যে এত এইরকম বড় একটা পালঙ্ক যে হতে পারে, সেটা আমাদের ধারণাই ছিল। এই সমস্ত অনন্য কাঠের আসবাবপত্র এখন আনুমানিক মূল্যায়ন করা আমাদের পক্ষে সত্যিই অসম্ভব। অবিভক্ত বাংলা বা স্বাধীনতার পূর্বে বা পরবর্তীতে 60-এর দশক পর্যন্ত এটি ছিল বাঙালি বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে স্বপ্ন নগরী।
তখনকার সময় সত্যিই ছিল বাঙালির কাছে এক সমৃদ্ধ অধ্যায়। অজান্তে ভেঙে পড়তে থাকা এই প্রাসাদগুলির প্রতিটি ইটে লেগে আছে অনেক ইতিহাস। প্রাকৃতিক সৌন্দর্য এখানে শুধু দেখা নয়, অনুভব করাও এক অভিজ্ঞতা। বাড়ির উঠানেই রয়েছে বিশাল আকার একটা পাতকুয়া, যেখান থেকে এই পরিবারের লোকেরা যখন এখানে আসতেন তখন এখান থেকে পানীয় জল সংগ্রহ করতেন এবং আশেপাশের গ্রামের লোকেরাও এখান থেকে পানীয় জল সংগ্রহ করত। অদূরেই লাট্টু পাহাড় আর সামনে বিশাল উপত্যকা, তার উপর দাঁড়িয়ে আছে নলডাঙ্গা প্যালেস। এটি নির্মাণ করেছিলেন রাজা প্রমথনাথ ভূষণ দেবরায় 17th সেঞ্চুরিতে, যা কিনা বহন করে চলেছে ইতিহাসের সেই সমৃদ্ধ অধ্যায়ের প্রতিচ্ছবি। বহু বাঙালি প্রাসাদ এখানে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য স্যার আয়ন মুখার্জির বাড়ি, সেন বাড়ি, বসু বাড়ি, পাল বাড়ি, ঘোষ বাড়ি ইত্যাদি ইত্যাদি। 19 শতকের উপনিবেশিক কলকাতায় বাবু সংস্কৃতির উদ্ভব হয়, যা মূলত নতুন ধনী বাঙালি ব্যবসায়ী, জমিদার ও কর্মচারীদের নিয়ে গঠিত সাহেবদের সঙ্গে কাজ করে প্রচুর অর্থ উপার্জনকারী এই বাবুরা বিলাসিতার জন্য সম্ভবত এই প্রাসাদগুলি নির্মাণ করেছিলেন। আমি এখানে সেনবাড়ির সদস্য রাসেন সেন বাবুর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। যদিও সেনবাড়ি এখনও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি, তাহলেও শিমুলতলা সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের জানতে হয় তাহলে ওনাকে কল করে নিতে পারেন। বন্ধুরা, ভাবলে আপনারা অবাক হবেন, এই বাড়িটি মহেশ দাস ওরফে বীরবল ছিলেন একজন অত্যন্ত বিশ্বস্ত হিন্দু উপদেষ্টা, কবি এবং মুঘল সম্রাট আকবরের দরবারের সভা সদস্য। 15th সেঞ্চুরির শেষের দিকে এই বাড়িটি মোটামুটি হয়েছে ধরাই যায়, কেননা আকবর ডাইনেস্টি 15th সেঞ্চুরির শেষ থেকে 16th সেঞ্চুরির প্রথম দিক অবধি। তো এই বাড়িটি ধরাই যায় 15th সেঞ্চুরির শেষে তৈরি হয়েছিল বা প্রথম দিকে তৈরি হয়েছিল। আমরা ব্রেকফাস্ট করে কাঞ্চনদা সেনবাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই এই বিশাল মুক্ত স্বচ্ছ প্রাকৃতিক জলাশয় বা দিঘি, যাই বলেন না কেন, দেখে এখানে স্নান না করে পারলাম না। জনমানব শূন্য এই জলাশয়ে একমাত্র একজনই গ্রামবাসীকে দেখলাম, তারই গামছা নিয়ে দুই ভাই নেমে পড়লাম এই ঝিলে। অনেকদিন পরে গ্রামে থাকার অনুভূতিটা পেলাম। বন্ধুরা, আমরা জানি যে গুপ্ত যুগ, পাল যুগ ও সেন যুগে বঙ্গদেশের সওদাগররা যথেষ্ট অর্থবান ছিলেন এবং স্বাধীনতা পরবর্তীতেও 60-এর দশক পর্যন্ত তাদের সামাজিক প্রতিপত্তিও যথেষ্ট ছিল। আর যে বাঙালির সমাজ জীবনে এত প্রতিপত্তি ছিল, সেই বাঙালি আমার মনে হয় এখন অনেকটাই পিছিয়ে গেছে। ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানালে খুশি হব ভিডিওটা কেমন লাগে।